কি হলো? কথা কানে যায় না? থাপ্পড় খাবি? মায়েরা কেঁপে ওঠে, আমতা আমতা করে বলে, এটা তো আপনার হাত। ইরফান রেগে বলে, সো হোয়াট? আগে মুখ ক্লিন করবি, এরপর কথা। যা বলেছি কর। হারি আপ। মায়েরা কি করবে ভেবে পায় না। ইরফানের আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের উপর থুতু ফেলল। ইরফান শক্ত মুখাবয়বে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, ফেলেছি। ইরফান তার হাতের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে মায়ের দিকে চেয়ে রেগে বলে, এতটুকু ফেললি কেন? সব ফেলতে বলেছি আমি। ফেল স্টুপিড। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। তার কান্না পাচ্ছে। সে এখন বসে বসে থুতু জমা করবে। ইরফানের ধমকে আরও খানিক থুতু ফেলল। এরপর ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আর নেই, সত্যি বলছি। ইরফান বোধহয় কিছুটা শান্ত হলো। মায়েরাকে ছেড়ে দিল। তার হাতে ফেলানো থুতুর দিকে কিছু সময় চেয়ে রইল। চকলেটের কিছু অংশ থুতুর সাথে মিশে আছে। ইরফান হাত ঝাড়া দিল একবার। এরপর মায়েরার মুখ চেপে বলে, হাঁ কর, আমায় চেক করতে দে। মায়েরা কিছু বলতে নিলে ইরফান রেগে বলে, জাস্ট একটা কথা বলবি তো থাপ্পড় দিয়ে এক্ষুনি সব দাঁত ফেলবো। এসব খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়েরা ঢোক গিলে সত্যি সত্যি হাঁ করল। ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে মায়ের মুখের ভেতর। মায়েরা আশেপাশে তাকালো। অনেকেই অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। আপাতত তার নিজেকে একটা জোকার লাগছে। কোন দুঃখে যে এই লোকটার সাথে আসলো, সেই আফসোস রাখার জায়গা পাচ্ছে না। এদিকে মায়েরার হাঁ করে থাকতে থাকতেই ছাপা লেগে যায়। হাঁ করা মুখ বন্ধ করে নেয়। ইরফান রেগে তাকালে মায়েরা ঢোক গিলে বলে, পানি কিনে আনুন, কুলি করে নিলেই তো হয়, এমন করছেন কেন? ইরফান কিছুটা শান্ত হলো, কিছু বলল না। পাশে দোকানের দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল কিনে নেয়। একবার ঘুরিয়েই বোতলের মুখ খুলে ছিটকে ফেলল। এরপর বোতলটি মায়ের দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, মুখ ধুয়ে নাও ভালোভাবে। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। একটু আগের ভয়েস টোনে মায়ের অন্তরাত্মা কেঁপে উঠেছিল, অথচ এখন একদম শান্ত। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? মায়েরা কিছু বলে না। ইরফানের হাতে থেকে পানির বোতল নিয়ে ইরফানের হাতের দিকে তাকায়। তার নিজেরই কেমন যেন লাগছে ইরফানের হাত দেখে। আর এই লোক তার চকলেটওয়ালা মুখ ধোয়ার মিশনে নেমেছে। ইরফানের দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলে, আগে আপনার হাতটা ধুয়ে নিন। ইরফান রেগে যায়। মারার সাথে লেগে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, যা বলেছি শুনবে, নাকি অন্য কিছু করতে হবে? মারা কথা না বাড়িয়ে কয়েকবার কুলি করে নিল। এরপর তার বাঁ হাতে ইরফানের ডান হাত টেনে নেয়। ইরফান ভ্রু কোঁচকালো, তবে কিছু বলল না। মারা তার ডান হাতে বোতলের পানি ঢালে। বাঁ হাতে ইরফানের হাত বুলিয়ে ভালোভাবে ধুয়ে দেয়। এরপর ইরফান মায়ের হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর মায়ের মাথা থেকে আরও নিচের দিকে আঁচল টেনে দেয়। মায়েরা পিছন দিকে আঁচল টেনে বলে, আমি তো দেখতেই পাচ্ছি না, হাঁটবো কি করে? ইরফান রেগে বলে, আর একবার যদি দেখেছি শাড়ি পরে বাইরে বেরোতে, ফার্স্ট শাড়ি কাটবো, তারপর তোমাকে। মারা মাথা নিচু করে নেয়। উফ, এই লোক সেকেন্ডে সেকেন্ডে পাল্টে বাজ হয়ে যায়। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে কোলে নিতে নিলে মারা ইরফানকে ঠেলে সরিয়ে দেয়। বিড়বিড় করে, আল্লাহ, এই লোকটাকে একটু বুদ্ধি দাও। রেগে বলে, কি করছেন? ইরফান মায়েরাকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমায় রাগাচ্ছ কেন? মায়েরা মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো, চলুন। একটু আগেই তো বললে দেখতে পাচ্ছ না। মায়েরা বিরক্ত হয়ে পড়ল, আমার মাথা ফাতা ধরে গেল আপনার জন্য, চলুন তো। কথাটা বলার সাথে সাথেই চোখের পলকে ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবলো এটা বললে কথা না বাড়িয়ে দ্রুত যাবে, অথচ হলো তার উল্টো। মায়েরা আশেপাশে আর তাকালো না। কত মানুষ যে চেয়ে আছে তার দিকে, ভাবতেই লজ্জায় সিটিয়ে গেল। বিড়বিড় করল, আর জীবনে যদি এই লোকের সাথে বেরিয়েছে। মারা চুপচাপ গাড়িতে বসে আছে। ইরফানের ফুফির বাড়ি গিয়ে শুধু কোনো রকমে বলে এসেছে চলে যাচ্ছে। এরপর চলে আসলো। তার কোনো কথাই আর শুনল না। শাড়িটাও পাল্টাতে দেয়নি। চকলেট আইসক্রিমগুলোও সব ফেলে দিয়েছে। মেলায় ঘুরতে তো পারলই না, শুদ্ধ ভাইয়ের বউকেও দেখতে পারল না। সব মিলিয়ে ভীষণ মন খারাপ করে বসে আছে ইরফানের পাশের সিটে চুপচাপ। আর চোখে ইরফানের দিকে তাকায়, কেমন গম্ভীর হয়ে আছে। এটা তো নতুন নয়, লোকটা তো এমনই। চুপ না থাকতে পেরে বলল, চলুন না একবার শুদ্ধ ভাইয়ের বউকে দেখে আসি। ইরফান বিরক্তির কণ্ঠে বলে, শুদ্ধর বউ এখানে নেই। যা জানো না সেটা বারবার কেন বলছো? মারা বোঝানোর স্বরে বলল, সত্যি বলছি, শুদ্ধ ভাইয়ের বউ এই গ্রামের একটা মেয়ে। ইরফান ধমকে বলে,
শাট আপ। অল টাইম বাজে না বকলে হয় না তোমার? মায়েরা মুখ ফিরিয়ে নেয়। এই লোক তাকে বিশ্বাসই করছে না। বিরক্ত লাগলো। সে মিথ্যা কেন বলবে? শুদ্ধর মাই তো তাকে বলল। দুপা সিটের উপর তুলে জানালার দিকে মুখ করে বসলো। ইরফান আর চোখে একবার তাকায়, এরপর আবারও গাড়ি চালানোয় মন দেয়। মায়ের সেই চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়ল। মাটিতে সব কীভাবে পড়েছিল, এখনো কি আছে, নাকি কেউ তুলে নিয়েছে? আবারও ইরফানের দিকে চেয়ে ভয় ভয় বলে, এতগুলো চকলেট আইসক্রিম ফেলে দিলেন কেন? ওগুলো তো নষ্ট হবে ওখানে। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে। মারা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাত স্টিয়ারিংয়ে রেখে মায়ের দিকে তাকায় শক্ত চোখে। মারা আমতা আমতা করে মিনমিনে গলায় বলে, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ইরফান মায়ের থেকে চোখ সরিয়ে নেয়। সিটে মাথা এলিয়ে চোখ বোঝে। বাহাত চোখের উপর রেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কি হলো লোকটার? একটু এগিয়ে এসে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান ঝড়ের বেগে মায়ের দুহাত সিটের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডিতে পেইন হচ্ছে, জাস্ট ফর ইউ স্টুপিড। মারা ভীত চোখে চেয়ে আছে ইরফান থেকে। বারবার ঢোক গিলছে। শারীর যাচ্ছে তাই অবস্থা। ইরফান মায়ের ভীতি চোখ জোড়ার প্রাণে দৃষ্টি রাখে। ফোঁস করে শ্বাস ফেলে মায়ের গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়েরা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে। ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে। মারার কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে। এই লোক হঠাৎই হাই লেভেলে রেগে যায়, আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায়। ইরফান মারাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগিও নামায়, আর একটা কথা বলে স্কচ টেপ লাগিয়ে রাখবো মুখে। মারা মুখ ফুলিয়ে নিল। এই লোক সত্যি সত্যি স্কচ টেপ লাগিয়ে দেয়। তার প্রমাণ তো সে পেয়েছেই এর আগে কত শতবার। মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসলো। চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মারা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ি ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপাল ধাক্কা লাগে। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়ের দিকে। মেয়েটা শরীর ছেড়ে ঘুমিয়ে আছে। ধাক্কা খায়, তবুও ঘুম ভাঙে না। ইরফান গাড়ি সাইড করলো। এরপর এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফেরায়। মায়েরা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মায়েরার মুখপানে। বাচ্চামের কমতি নেই মেয়েটার মাঝে। ঘুমিয়েও আরও বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। তবে মায়েরার স্নিগ্ধ মায়াময় তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ জুড়ে শীতলতার ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখাবয়বে তাকিয়ে থাকে। মারার ফোলা ফোলা গাল, বন্ধ চোখের পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মায়েরা ঘুমের ঘোরে উষ্ণতা পেয়ে দুহাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট পাকায় সামান্য। মারার হাত ঠান্ডা লাগলো তার কাছে। গলা চেক করলো, ঠান্ডা। ভ্রু কুঁচকালো। এই মেয়ের শরীরে রক্ত নেই। গাড়ির এসি অফ করলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মায়েরা ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে। ইরফান ঘেমে গিয়েছে, তবে এসি ছাড়েনি। মারাকে উসকুস করতে দেখে চোখ নামিয়ে তাকায়। বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। ডান হাতের উল্টো পিঠে মারার গলা চেক করে। ঘেমে গিয়েছে, এই জন্যই ছটফট করছে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেছেই তাকে চালাতে। ব্যাস, আর কিচ্ছু না। আবারও এসি ছাড়ল। কসরত করে গায়ের কোট খুলে মারাকে ঢেকে দেয়। এরপর গাড়ি স্টার্ট দেয়। মারা পিটপিট করে চোখ মেলে তাকায়। সে আসলে কোথায়, এটাই বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে ছেয়ে আছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সেই স্মেল পায়। হাতের সাথে কিছু একটা বাঁধে। ভালোভাবে হাতিয়ে বুঝলো এটা লোকটার কোটফোট হবে। কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে। এটা যে গাড়ি নয় খুব ভালোই বুঝলো। ঘরই হবে, কিন্তু এখানে আসলো কি করে? এমন ঘুটঘুটে অন্ধকারে মেয়েটার একটু ভয় ভয় লাগলো। হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরে লাইট জ্বালালো। ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খোলে না। অনেক চেষ্টা করলো, তবুও পারল না। মেজাজ খারাপ হলো। এই লোকটাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে? উফ। এগিয়ে গিয়ে পেটের উপর পা তুলে বসলো। এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শুধু অন্ধকার করে রাখে ঘরটা। তাছাড়া মায়ের এই ঘর ভীষণ পছন্দের। অনেক সুন্দর গোছানো, আর কেমন সাদা কালো জিনিসে মোড়ানো সব। দেয়ালের এক কোণায় নজর পড়লে ভ্রু কুঁচকে তাকায় মায়েরা। বেড থেকে নেমে এগিয়ে গেল। সাদা দেয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটি ডোর। মায়েরা অবাক হলো। ঘরের ভেতর ঘর, যেভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মায়ের চোখে ডোরের সোনালি হাতল চোখে পড়ল বলে দেখতে পেল। বাইরে থেকে ডোরের হাতল ধরে টানে, তবে খোলে না। মারা অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যর্থ হয়। পিছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে, কি করছো? মারা দ্রুত পিছু ফিরে তাকায়। ঢোক গেলে ইরফান এগিয়ে এসে বলে, হোয়াট, এখানে কি করছো? মারা আমতা আমতা করে বলে, আপনার গুপ্ত ঘর আছে জানতাম না তো। এর ভেতরে কি আছে? ইরফান ভ্রু কুচকে তাকায় মায়ের দিকে।
ঘুমন্ত ফোলা ফোলা মায়ের মুখপানে কেমন করে তাকিয়ে থাকে। মারা ঢোক গিলে বলে, কি আছে এখানে? ইরফান হাত ঘড়ি খুলতে খুলতে মারার দিকে এগিয়ে আসে। মারার সামনে দাঁড়িয়ে মারার ডান পাশের টেবিলে তার ঘড়ি রাখে। মারার দিকে তাকিয়ে মারা পিট পিট চোখ ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মারার থেকে 1 ইঞ্চি খানিক দূরত্ব রেখে দাঁড়ায়। ডান হাতের বুড়ো আঙুল প্যান্টের পকেটে রাখে। গম্ভীর গলায় বলে, আমার ফার্স্ট ওয়াইফ আছে এখানে। তুমি ভুলেও এর আশপাশে আসবে না, আন্ডারস্ট্যান্ড? মারা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি আগেও আর একটা বিয়ে করেছিলেন? তাহলে আমায় বিয়ে করলেন কেন? ইরফান বিরক্ত চোখে মারার দিকে চেয়ে আছে। রেগে বলে, মাই উইশ। মারা রেগে বলে, আপনার ইচ্ছা মানে? আপনি ঘরের বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন, আবার বলছেন আপনার ইচ্ছা? ইরফান তীক্ষ্ণ চোখে মারার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, ঠোঁট পাকায় একটু। মুহূর্তেই স্বাভাবিক হয়ে বিরক্তির কণ্ঠে বলে, বের হও এখান থেকে, স্টুপিড। মারা চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আরেকটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক একটা! কিছু বলতে নিলে ইরফান মারার হাত ধরে তার ঘর থেকে মায়েরাকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, 5 মিনিটে কফি চাই, গো। এরপর ঠাস করে দরজা আটকে দেয়। মারা কটমট দৃষ্টিতে ইরফানের বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। এরপর ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে, অসভ্য লোক, তাকে মিথ্যা বলছে। আরেকটা বউ আছে, দিবে না কফি। সারাদিন কফির শোকে মরে যাক, তবুও সে দিবে না কফি। ভিড় করতে করতে নিজের ঘরে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে। তার ঘর একদম ফাঁকা ছিল। ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল, কিন্তু এখন কেমন যেন ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বক্স সাজিয়ে রাখা, পুরো আলমারির সমান। ইট যেভাবে সাজিয়ে রাখে ওভাবে রাখা। আরেক পাশে এক বিশাল আলমারির মতো দেখলো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো এটা আলমারি। দেখে ভীষণ সুন্দর লাগলো। সিলভার কালারের মসৃণ গা। হাত বাড়িয়ে টেনে পাল্লা খুললে ঠান্ডা হাওয়া এসে ধাক্কা লাগে মায়রার। মায়রা কেঁপে ওঠে, ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল। ভেতরে তাকিয়ে বুঝলো এটা ফ্রিজ। অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন? সবগুলো ড্রয়ার সিস্টেম। মারা তার কৌতূহল দমাতে মাঝে মাঝে একটা ড্রয়ার খুললে অবাক হয়। এইখানে তো আইসক্রিম। একে একে সবগুলো ড্রয়ার খুলে দেখে, সব বক্সে আইসক্রিম ভর্তি। কত ধরনের যে আইসক্রিম আছে, মনে হয় না কোনোটা বাদ আছে। সে জীবনে দেখেনি সেসব আইসক্রিম আছে। মারা হা করে তপ্তা খেয়ে চেয়ে আছে। মনে হচ্ছে এটা একটা দোকান, ব্যবসার জন্য সব তুলে এনেছে। ঘাড় বাঁকিয়ে সেই বক্সগুলোর দিকে এগিয়ে গেল। উপর থেকে একটা চারকোনা বক্স পারল। এরপর হাত দিয়ে বেশ কসরত করে ফিতার গেট খুলে দেখলো চকলেট ভর্তি। মারা হা করে চেয়ে আছে, এসব কি? তার মানে কি এইসবগুলো বক্সে চকলেট ভর্তি? মারা তপ্তা খেয়ে মাটিতেই কতক্ষণ বসে থাকলো, ভাবছে এসব কে আনলো। কিছু একটা মনে পড়তেই দ্রুত উঠে দাঁড়ালো। পরনের এলোমেলো শাড়িটা বদলে গোল জামা পায়জামা আর ওড়না পরল। তিনটেই কালো রঙের। মায়ের প্রায় 90% জামাই এমন ধরনের। গোল জামা, সাথে চুড়ি পায়জামা আর ওড়না, তিনটেই একই রঙের হয়। মারার ভালো লাগে এই ধরনের জামা। কামিজ খুব কম পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ এশার নামাজ পড়ে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে। 9টা পেরিয়ে গিয়েছে। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে রুমা নেওজের সাথে দেখা হয়। মারা এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন মা? রুমা নেওয়াজ অবাক হলো। মায়েরকে মা ডাকতে বলেছিল ঠিকই, তবে মায়েরা এর আগে হয়তো মা বলে ডাকেনি। তার মনে পড়ে না। মৃদু স্বরে বলে, ভালো, খেয়ে নাও। মায়েরা হাসি মুখে বলে, আপনারা সবাই খেয়েছেন? না। আচ্ছা, ইনা আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো। রুমা নেওয়াজ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, যাও। আপু কি করো? ইনা এগিয়ে আসে মায়েরাকে দেখে, হেসে বলে, বুঝতে পারিনি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তোমরা কেউ ডাকলে না কেন? ইনায় হেসে ফেলল। মায়ের হাত ধরে বলল, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? মায়েরা রেগে বলল, হ্যাঁ, তোমার ভাই একটা খবিশ, আমাকে আটকে রেখেছিল। তোমার ভাইয়ার ঘরে একটা গুপ্ত ঘর আছে, আমি খোঁজ পেয়েছি। মারার কথা শুনে ইনায় অবাক হয়ে বলল, কিসের গুপ্ত ঘর? ঘরের ভেতরে আরও একটা ঘর। ইনায়া মৃদু হেসে বলল, ওটা তো জানি আমরা, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না ওখানে। যতদূর জানি অবসর সময় ওই ঘরেই কাটায়। তাছাড়া ভাইয়া। মারা ইনাকে থামিয়ে দিয়ে বলে, এসব বাদ দাও, শোনো আমার একটা ইম্পর্টেন্ট কথা। আমার ঘরে আইসক্রিমের ফ্রিজ, সাথে এত এত চকলেটের বক্স রাখা। তোমরা কি নতুন ব্যবসা করবে নাকি? ইনা চিন্তিত হয়ে বলল, না তো, এইসব ব্যবসা কেন করবে আবু ভাইয়া? আমি ঠিক জানি না এসব ভাইয়া কেন এনেছে। ইরফান এনেছে শুনে মায়ের অবাক হলো। ও মা, তাকে তো খেতেই দিল না, এখন নিজেই তার শোয়ার ঘরকে দোকান ঘর বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলল, আমি বুঝেছি, তোমার তো আর 2 দিন পর বিয়ে, এই জন্যই সবার জন্য এনেছে। বিয়ে বাড়িতে অনেক বাচ্চারা আসে তাই।
ইনায়া হেসে বলে, আরে না পাগলি, ভাইয়ার খেয়ে দিয়ে কাজ নিয়ে এসব কাজ করবে? কেন এনেছে ভাইয়াই জানে। আমি অনেক আনকমন আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মায়েরা? অনেক মজা, আগে কখনো খাইনি। কোনোটা হয়তো রেখে আসনি ভাইয়া। সব ধরনের চকলেট আইসক্রিমই আছে বোধহয় এখানে, কিছুই বাদ নেই। মারার ছোট মাথায় ঢুকলো না ইরফানের কাজ। তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি লাগছে। তখনকার ফেলে দেওয়া চকলেট আর আইসক্রিমের জন্য খুব মন খারাপ হয়েছিল। এসব রেখে বলল, আপু তোমার অনুভূতি বলো, তোমার বিয়ের আর মাত্র 2 দিন আছে। ইনা খানিক লজ্জা পায়। মারা চোখ ছোট ছোট করে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ আপু? ইনা মারার কান টেনে বলে, এই মায়েরা, আমাকে জ্বালাবে না কিন্তু। মায়েরা হেসে ফেলে। ইনা প্রসঙ্গ পাল্টে বলে, জাহারা আপু আসবে একটু পর, কালকে আমাদের সব কাজিনরা আসবে, তোমাকে দেখার জন্য সবাই মুখিয়ে আছে। মায়েরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ার একমাত্র বউ। মায়েরা থতমত খেয়ে বলে, বুঝেছি বুঝেছি। ইনায়া হেসে মায়ের হাত ধরে বাইরে যায়। জাহারা আর তার মাকে জাহিদ ইরফানদের বাড়িতে নামিয়ে দিয়ে গেছে। জাহারার মা জাহারা দুজনেই এত বলল। রোমানে আজ নিজেও বেরিয়ে এসেছিল জাহিদকে ভেতরে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে যেতে বলেছে। তবুও জাহিদ কিছুতেই আসলো না। তার নাকি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রোমানেওয়াজ তার বোন আর ভাগ্নিকে নিয়েই ভেতরে আসলেন। জাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাহারা ফ্রেশ হয়েই তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরেই তার মা থাকলো। উপরের সিঁড়িতে উঠতে নাকি কষ্ট হয়, কোমরে ব্যথা বাড়ে। জাহারাও আর কোনো উচ্চবাক্য করেনি। যদিও তার ইচ্ছে ছিল আগেরবারের মতো ইরফানের পাশের ঘরে থাকার, তবে মায়ের অসুস্থতাও তো দেখতে হবে। জাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে ইনা আর মায়েরাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনা জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেকদিন থাকতে হবে কিন্তু। জাহারা হেসে বলে, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস যে? ইনা মন খারাপ করে বলে, ধ্যাত, তোমরা আমাকে এক্ষুনি বের করছো কেন? আমি আমার ইচ্ছে অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলেও। মায়েরা আর জাহারা দুজনেই হাসে ইনার কথায়। জাহারা মায়েরার দিকে চোখ পড়লে হাসি থেমে যায়। মায়েরা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করে, আপু, কেমন আছো? জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো। মায়েরা জাহারাকে জড়িয়ে ধরতে গেলে জাহারা মায়েরাকে আটকে বলে, আমার কাজ আছে। মায়েরার মুখ মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড, মায়েরার বুঝতে একটুও কষ্ট হলো না। গতবারও এই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতেও দেখেছিল সে। ভেবেছিল এইবার আসলে সে আচ্ছে মতো ভাব জমাবে, মনও ভালো করে দেবে। এটা ভেবে আবারও বলে, আপু, তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দিব। যারা বিরক্ত হলো। এই মেয়েটাকে দেখলে তার গায়ে আগুন ধরে যায়। বিরক্তি মাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাচাল মেয়েদের আমার পছন্দ নয়, মাথা ধরিয়ে দাও তুমি। যাহার কথা শুনে মারার মুখ অপমানে থমথমে হয়ে যায়। মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইনায়া নিজেও অবাক হয় জাহারার ব্যবহারে। সে সত্যিই কারণ খুঁজে পায় না মায়ের সাথে জাহার এমন ব্যবহারের। জাহার খুবই ভালো মেয়ে, খুব মিশুকেও। শুধু মায়ের ক্ষেত্রে এমন করে কেন? দোতলা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে, কফি চাইছিলাম আমি। মায়েরা সহ জাহারা ইনায়া সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়ের দিকে শক্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে, সে তো ভুলেই গিয়েছে কফির কথা। মনে থাকলেও দিত না। খবিশ লোক। ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যা বলা। সেও দিবে না কফি বানিয়ে। জাহারা হেসে বলে, 2 মিনিট ওয়েট করো ইরফান ভাই, আমি আনছি। ইরফান মায়ের থেকে চোখ সরিয়ে জাহার দিকে তাকালো। আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, জাহিদ কোথায়? যার উত্তর দেয়, ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে, ভাইয়ার নাকি ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে, গুড জব। মারার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। যাহারা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়িতে উঠতে থাকে। পিছন থেকে রোমানে আওয়াজ বলে, আরে ধোকে যেতে হবে না, ওদের কাউকে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। যাহারা যেতে যেতে মৃদু হেসে বলে, আমি যাই খালাম্মা, প্লিজ কিছু হবে না। রোমানে আওয়াজ বোধহয় বুঝলেন যাহার মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মায়েরা ভ্রু কুঁচকে চেয়ে দেখলো যাহারাকে। কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করেই কথা বলে, শুধু সেই প্রবলেম, ইরফানের ব্যাপারেই বেশি চিন্তা। কথাটা ভেবেই নিজেকে দুটো চড় মারতে ইচ্ছে করলো। এটা তো ভাই বোন, স্বাভাবিক। তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে যাহার উৎফুল্ল মুখ দেখল, যে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। রাত প্রায় 1টার কাছাকাছি। মারার ঘুম আসছে না, বারবারই বসবাস করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এমন হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়ত, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো। এরপর চকলেটের একটা বক্স নিয়ে বিছানার উপর বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাব সেই কাজ। বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো। এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে।
প্রায় অনেকগুলোই খেয়েছে এইটুকু সময়ে। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে ভেসে আসলে মায়েরা অবাক হয়ে সামনে তাকায়। মুখ ভর্তি চকলেট। কোনো রকমে মুখের টুকু গিলে নেয়। আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভেতর এসে মায়ের দিকে তাকিয়ে ডান পা পিছন দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মারা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই? ইরফান ভ্রু কুঁচকে বলে, নো। এতগুলো চকলেট নিয়ে বসেছো কেন? গরু থেকে মানুষ হবা না? মারা রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না, আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটের চকলেটে আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়েরকে টান মেরে পিছনে থেকে নামিয়ে দেয়। মারা চোখ বড় বড় করে তাকায়। ইরফান 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দু হাতের আঁচলায় মারার গাল ধরে মাথা ঝুঁকিয়ে মায়ের দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেটের পুরো অংশ তার মুখে নিয়ে নেয়। মারার হাত থেকে চকলেট পড়ে যায়। মেয়েটা প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটফট করে। ইরফান কিছু করলো না, শুধু চকলেটটুকুই মায়ের মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ায় মায়ের পানে দৃষ্টি রেখে। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলায়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের দ্বারা মায়েরার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে মুছতে শীতল গলায় বলে, ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইটস ভেরি টেস্টি। মারা কিছু বলে না, চোখ নামিয়ে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ঘুমাও। মারাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, আরও চকলেট খাওয়াতে চাইছো? আই হ্যাভ নো প্রবলেম। মারা মাথা নিচু করে দু হাতে ইরফানের পেটে ঠেলে কাঁপা গলায় বলে, আপনি যান। ইরফান ঠোঁট বাঁকায় একটু, হাসলো বোধহয়, মৃদু স্বরে বলে, রাত জাগবে না। মারা মাথা নিচু করেই দ্রুত বলে, যান আপনি, আমি ঘুমাবো। ইরফান মায়েরাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে, মৃদু স্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গম্ভীর গলায় বলে, এক্ষুনি না ঘুমালে আবারও আসবো চকলেট খেতে। ফজরের নামাজ শেষে মায়েরা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করলো। এরপর একটু বসলো, চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো। কিছু নিল একটু, তবে ইচ্ছেকে দমালো না। ঝটপট মন দিয়ে খায় সব। রাতের আঁধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ব্যালকনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মায়ের। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। মায়ের কথা মনে পড়ল। তার ব্যথিত মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা সে যদি নিজের মা হতো, তবে কি মায়ের আর একটু খোঁজ নিত? নিত হয়তো। তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকেই তো ছোট থেকে মা জেনে আসলো। কম হলেও আদর করত। একটু বড় হতেই কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মায়েরা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেওয়া যায় না? সে আর যাবে না ওখানে। তার সৎমা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে, তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝাকে মনে করিয়ে দেওয়ার? কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ পানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি। এখন সৎমা পর হবার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করে। ইস, একবার যদি দেখতে পেত, আসল মায়ের কোলে যদি একবার মাথা রাখতে পারত। কথাগুলো ভেবে মলিন হাসল। বাবা মায়েরা কেন তাদের বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়, বাচ্চারা তার হারানো বাবা মাকে কতখানি মিস করে। গালে গড়িয়ে পড়া পানি দু হাতে মুছে নিজেকে স্বাভাবিক করল। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রুমা নেওয়াজ থেকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদভ্যাস হয়ে গেছে। সকাল সকাল 1 কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা। মোট 4টে কাপে ঢালে চা। এরপর একটা ট্রেতে 2টো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে রুমা নেওয়াজকে পেয়ে মায়েরা 1 কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বসাতেই যাচ্ছিল। মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমা নেওয়াজ কিছু বলল না। নীরবে চায়ের কাপ নিল মায়ের থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, 2 মা ছেলে হয়তো জন্ম থেকে নিম খেতে খেতে এমন হয়ে গিয়েছে। যেদিন থেকে এসেছে কোনোদিন ভুল করেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখল না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চায়ের কাপ এগিয়ে দেয়। তারেক নেওয়াজ মায়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে। বা হাতে মায়ের হাত ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটা। তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়। এরপর মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, আমার আম্মু বড় হচ্ছে মনে হয়। মায়েরা হেসে বলে, বাবা আমি বড়ই, শুধু আপনারা কেউ বুঝতে পারেন না। তারেক নেওয়াজ হাসলেন। তিনি তার ছেলের মায়ের প্রতি এত চিন্তা, মায়ের প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা
এসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মায়েরাকে এখানে আনার কথা ইরফানকে বলতেই হয়নি। উল্টে সে ভেবেছিল মায়েরার এক্সাম হলেও আরও কয়েকদিন গ্রামে থাকুক, ভালো লাগবে মেয়েটার। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেদিনই মায়েরাকে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলেন, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়েরা উৎফুল্ল মনে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো, কিন্তু তা তো হবে না। তারেক নেওয়াজ হাতের কাপ পাশের টেবিলে রেখে বলে, এখানে এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়েরা মৃদু হেসে বলল, এখানেই পড়তে চাই। রুমা নেওয়াজ মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কফি বানাতেই ভুলে গেলে। শাশুড়ির কথায় মায়েরা মাথা নিচু করল। রুমা নেওয়াজের কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়েরাকে শাসন করছেন। তারেক নেওয়াজ পাশ থেকে বলে, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আম্মু যাও, ইরফানকে কফি দিয়ে এসো। মায়েরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় 2 মাসে হিসাব ছাড়া মায়েরা ইরফানের জন্য কফি বানিয়েছে। আজ নতুন নয়। কফি বানানোর মাঝেই 2 কাপ চা শেষ করলো। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। যাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান শটান হয়ে ঘুমিয়ে, দুহাত বুকে ভাঁজ করা, ডান পায়ের উপর বাম পা তুলে রেখেছে। নড়চড় ভিন একদম শটান হয়ে শুয়েছে। যারা হাতে কফির মগ নিয়ে ধীর পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এই মানুষটা বিয়ে করছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনও মায়েরাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসলো যাহারা। নিখুঁতভাবে ইরফানকে অবলোকন করে, চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মায়েরাকে সহ্য করতে পারে না। ভীষণ কষ্ট হয় তার। বা হাত বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে, অপলক ইরফানের পানে চেয়ে থাকে। মায়েরা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উঁকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে যাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ! এই মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন। বোন হয়ে এমন করবে কেন? কিন্তু করতে চাইছেটা কি? যাহারা ধীরে ধীরে আরও এগিয়ে যায় ইরফানের দিকে। মারা শক্ত হাতে কফির মগ ধরে আছে। আর সহ্য হলো না, চিল্লিয়ে ওঠে, যাহারা আপুর ভাইয়া! যাহারা ছিটকে বসে থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ের উপর পড়ে। মৃদু আর্তনাদ করে ওঠে। অবাক নয়নে মায়ের দিকে তাকায়। ইরফানের ঘুম ভেঙে গিয়েছে। চোখে মুখে অজস্র বিরক্তি। একটুও নড়ল না। যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালে দেখল মায়েরা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মায়ের অমন দৃষ্টি দেখে কেমন যেন ভড়কে গেল। নিজেকে সামলে রেখে বলে, হোয়াট হ্যাপেন্ড? চিৎকার করছো কেন স্টুপিড? ইরফানের ধমক খেয়ে মায়ের একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশের বেডের উপর ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়ের দিকে। মারা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল, আপনার কফি দিতে এসেছি, নিন, শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে। এই স্টুপিড তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে। মায়ের দিকে চেয়ে বলে, কি প্রবলেম? মায়ের বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর উপর রাখলো। কফি গরম। ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধহয়। তবে সে নির্বিকার। বিরক্ত চোখে চেয়ে আছে মায়ের দিকে। যাহারা বলে ওঠে, এই মেয়ে, কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের উপর রেখেছো কেন? যাহার কথা শুনে মায়ের অদ্ভুতভাবে তাকালো যাহার পানে। এত চিন্তা ভালো লাগলো না তার। সকাল সকাল তার জামের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজের তো একটাই ভাই আছে। ভাইকে এত আদর করতে ইচ্ছে করলে তাই করুক। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজের অগোচরে মেয়েটা কি যেন ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মায়ের হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ করছো কেন? মারা ইরফানের উরুর উপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান ধরে বলে, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মারার কথা বলার ধরনে ইরফান ভড়কে যায়। এমের হয়েছে কি? থতমত খেয়ে মায়ের গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই। ইরফানের কাজে মায়ের ভালো লাগলো ভীষণ। একটু আগের বিরক্তির মাত্রা কমল। আর চোখে যাহার দিকে তাকালে দেখলো যাহারা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। মায়েরা ভ্রু কুঁচকাল। এই মেয়েটার তাকে নিয়ে প্রবলেমের ব্যাপার বোধহয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়েরা। যাহারা কফির মগ এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়ের গাল থেকে হাত সরিয়ে জাহারার থেকে কফি নিল। অমনি মায়ের মুখ কাল হয়ে যায়। যাহার দিকে তাকালে দেখলো মেয়েটা মৃদু হাসছে। যাহারা গলা ছেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেড সাইড টেবিলের ওপর। ভ্রু কুঁচকে বলে, হোয়াই?
যাহারা তার পা এগিয়ে দেখিয়ে বলে, গরম কফি পড়েছে একটু। ইরফান তাকালো না জাহার পায়ের দিকে। বিরক্তি নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের উপর ছুঁড়ে দিয়ে বলে, দুটোই বেরো ঘর থেকে, আউট। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মায়েরা নীরবে সবটা দেখল। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়ল না মায়েরার মনে। তার সাথে তো এমনই করে লোকটা, কিন্তু তার জন্য কিনা মলম জাহারাকে কেন দিল? এতেই মায়েরার অদৃশ্য কালো মুখ আরও কালো হয়ে গেল। যারা খুশি হলো ইরফানের এতটুকুতেই। ইরফান কেমন তো জানেই, তাকে মলম দিল এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মায়েরার আগে তার হাতে থাকা কফি ইরফানের পেটের মাঝখানে ঢেলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করল, আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছে না, কফির 14 গোষ্ঠী খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দিব। খুবই শ্লোক। যাহারা মায়ের কান্নে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসল। তার মনে হলো ইরফান মায়ের কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতে তার মুখ জলজল করে ওঠে। আবারও মলম দিল তাকে। মায়েরকে ইরফান ভাই মেনে নেয়নি, তাকেও আলাদা করে নামে নামে স্বামী স্ত্রী হয়েছে। সেটা যাহারা নিজেই সুন্দর করে সারিয়ে নিবে। পায়ের জ্বলনি ফিল করতে পারল না সেভাবে। উল্টো ইরফানের কথা ভেবে মুচকে মুচকে হাসতে লাগলো। এখানে আসার আগেও ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতেই ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়ো হাত ভর্তি করে এনেছে। যাহার আগে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পায়ে ইরফানের ঘরে গিয়ে উঁকি দিল। না, ইরফান নেই। এখন হয়তো ওয়াশরুমেই আছে। মায়েরা ধীর পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসাইড টেবিলের ওপর থেকে কফির মগ নিয়ে তার মুঠোয় থাকা মরিচের গুঁড়ো মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে, এবার বুঝবে মজা। অন্যের কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি। আমায় চেনে না, খুব লোক। হাত ঝাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সেই গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মায়ের চোখ জল জল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে। একটু খুলেই আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মায়েরা ভ্রু কুচকে তাকায়। কি হলো? দরজার হাতলে পুরুষালি হাত চোখে পড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোর লক করে দিয়ে মায়ের পিঠ ঘেঁষে দাঁড়ায়। গলা নামিয়ে বলে, কি করছিল এখানে? মায়েরা আমতা আমতা করে। কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলে কি হবে? মারা মিনমিন করে বলে, আমি। ইরফান মারার গলার সুর মিলিয়ে বলে, তো তুমি? মারা ঢোক গেলে। ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মারার কেমন হাঁসফাঁস লাগে। গরম লাগছে তার। মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মারার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মারার সাথে। মারা ছটফটিয়ে ওঠে। উল্টো ঘুরে কোনো রকমের ঠেলে ঠোলে। এ তো আর এক জ্বালা। ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মারা ইরফানকে ঠেলে সরাতে চায়। আমতা আমতা করে বলে, সরুন তো। ইরফান মারার মুখোপানে চেয়ে আছে। গম্ভীর গলায় বলে, নো। মারার অসহায় লাগে। ধ্যাত, এ কোথায় ফেসে গেল? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতে দিচ্ছে না, তবে একটা প্রশ্ন করুক। ঝট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান ভ্রু কুঁচকে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মারা রেগে থাকা ইরফানের দিকে। আবারও তাকে উল্টাপাল্টা বলছে। অসহ্য লোক একটা। ইরফানের গম্ভীর মুখাবয়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখপানে কেমন করে যেন চেয়ে থাকে মায়েরা। মুখ জুড়ে পানের ছিটে ফোটা। ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে ছিটিয়ে দেখে মায়েরা ঢোক গিলল। চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে, ক্রাশ খাওয়া পাপ, পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়। সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চাঁপদাড়িতে ঘষে কয়েকবার। মায়ের নত মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, ইউর উইশ। মায়েরা আবারও মাথা তুলে রেগে বলে, আপনি মিথ্যুক। ইরফান ডান হাতে মায়ের ওড়না টেনে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? আমার ওড়না। ইরফান বিরক্তি চোখে মায়ের দিকে চেয়ে ওড়নার কোনা দিয়ে মুখ মুছল। মায়েরা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। হঠাৎ ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে? ইরফান মহাবিরক্ত হয়। এই স্টুপিড থাপ্পড় ছাড়ার কিছুই যোগ্য না। রেগে মায়েরার ওড়না টেনে পুরোটাই খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফানের দিকে নিজেই সিঁটিয়ে দাঁড়ায়। ভীষণ লজ্জা পায়। বিড়বিড় করে, কবিশ লোক। ইরফান ডান হাতে মায়েরার ওড়না পেঁচিয়ে নেয়। এরপর চোখ নামিয়ে তাকালো। মায়েরা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথেই লেগে থাকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়। বিড়বিড় করে, লিটল গার্ল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, আমায় ডিস্টার্ব করছিলে কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করছে। তার ওড়না নিয়ে টানাটানি করছে।
এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেওয়ায় মায়েরা বিরক্ত লাগছে সব কিছু। তবুও নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে, আর করবো না। ইরফান মায়েরার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর নিজেই মায়েরার মাথা সহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়েরাকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরার থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মায়েরা ছাড়া পেয়ে তার পিছনে থাকা দরজা আরেকবার ঠেলে। না, খুলতে পারল না। তার অসীম কৌতূহল এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলেই গিয়েছে কফিতে মরিচের গুঁড়ো মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর জন্য আগে তার পালানো উচিত। ইরফান মায়ের দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মায়ের দিকে দাঁতে দাঁত চেপে তাকায়। মায়েরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়। কি হলো এই লোকের? এইটুকু সময় চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেও অবাক হলো। হাতে কফির মগ দেখে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ, সে তো ভুলেই গিয়েছিল মরিচ মেশানোর কথা। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারলো না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। মায়েরার কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে? ইরফান দাঁতে দাঁত পিষে বলে, কি মিশিয়েছ? মায়েরা মোচড়ামুচড়ি করতে করতে বলে, আমি কেন মেশাবো? আমার কফি আপনি নিয়েছেন? এটা তো জাহার আপু বানিয়েছে। ইরফান হাতের কফির মগ ঠাস করে পাশের টেবিলে রাখে। মায়েরা চোখ খিঁচে নেয়। ইরফান দুহাতে মায়েরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, বাঁদরামিটা তো তুমি করেছ। মায়েরা মাথা তুলে রেখে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমিই বাঁদর, আমি স্টুপিড, আর সব মেয়েরা ফেরেস্তা। ইরফান ভ্রু কুঁচকে মায়ের দিকে চেয়ে আছে। ঠান্ডা গলায় বলে, তুমি বাঁদরামি ছাড়বে না? মায়েরা বিরক্ত হয়ে বলে, ছাড়বো না, হয়েছে? যার আপুকে বলছি আপনাকে কফি ড্রামে করে কফি দিয়ে যাক, এরপর বসে বসে শুধু তার হাতের কফি খেয়ে থাকে। ইরফান ধমকে বলে, শাট আপ, বাজে বগলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফানের জিহ্বা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কেন? ইরফানের জিহ্বা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে যেন। এই স্টুপিড কি মিশিয়েছে কে জানে। সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়েও ঝাল কম খায়। দাঁতে দাঁত চেপে মায়ের দিকে চেয়ে ভাবছে একে কি করবে। মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা। মারা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালে দেখল ইরফান শক্ত চোখে তার দিকেই চেয়ে আছে। চোখ দুটোও লাল। বেশি মরিচ মিশিয়েছে নাকি? নিজে নিজেই ভাবে। আবার ভাবে ঠিক করেছে। তার কফি অ্যাভয়েড করে অন্যেরটা খেতে গেলে এমনই ঝাঁজ লাগবে। নিজে নিজেই মুখ বাঁকায়। ইরফান মায়েরাকে ছেড়ে ডান দিকে গাড় বাঁকিয়ে মুখ গোল করে ফোঁস করে শ্বাস ফেলল। মায়েরা ছাড়া আবারও দৌড় দিতে নেয়। তার আগেই ইরফান মায়েরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে, ঝাল কমিয়ে দিয়ে যাও। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে। ওই ঝালের কারণে এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দেবে। অতপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি আনছি। কথাটা বলে মায়েরা যেতে নিলে ইরফান পা হাতে মায়েরাকে টেনে ধরে বলে, আই ওয়ান্ট টু ইট চকলেট। কথাটা শুনে মায়েরার কাল রাতের কথা মনে পড়ে। ঢোক গিলল। আমতা আমতা করে বলে, আমার কাছে চকলেট নেই। ইরফান মায়ের দিকে এক পায়ে গিয়ে বলে, আছে। মায়েরা ভ্রু কুচকে তার দুহাত তুলে ইরফানকে দেখিয়ে বলে, এই দেখুন, নেই। ইরফান মায়েরাকে বাঁ হাতে আঁকড়ে ধরে। ডান হাতের বুড়ো আঙুল মায়েরার ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ এ ভেরি টেস্টি চকলেট। মায়েরা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতর সত্তা কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতা আমতা করে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মায়েরার ঠোঁট চূড়ায় নিজের ঠোঁট চূড়া রাখে। মায়েরা তার শিরশিরানি শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয়। তখনই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে। থেমে থেমে ডেকে ওঠে, এই ইরফান, কই রে তুই? শুদ্ধর গলা পেয়ে মায়েরা ইরফানকে দুহাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তির নিঃশ্বাস ফেলে। মুখটাও খুলতে পারেনি। ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না। কোন দিকে যাবে? দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরও কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছে এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দুহাতে ইরফানের টি শার্ট খামচে ধরল। তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায়। এদিকে মায়েরা ইরফানের পিছে দাঁড়ানোর পরেই শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোনের, আর আসতে হলো আমাকে। এসব কি ভাই? ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বাঁদিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে, এটা কে? বুকে থুতু দিয়ে বলে, ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের এক বাচ্চা বউ আছে? মারা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়ে যে ভাবতেই কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমি সে, বুঝলেন? কথাটা বলেই লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা।
শুদ্ধ বোকা চোখে মায়ার প্রস্থান দেখল। কি হলো? ইরফানের পিছনে লুকিয়েছিল কেন? আর এখন এভাবে দৌড়টাই বা দিল কেন? ইরফানের সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারে দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মন বলছে তুই সবই জানিস। ইরফান কাবারের দিকে এগিয়ে গিয়ে বলে, বেরো এখান থেকে, আমি আসছি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং সামথিং। এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে, আরে এক চিমটি মিথ্যা বলছি না, তার বয়স 30+। তোর তো বাচ্চা বউ পছন্দ নয়, তাই বড় দেখেই মেয়ে ঠিক করছি। তা 30-এর ঘরে হবে নাকি 40-এর ঘরে দেখব? ইরফান রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উঁকি দিয়ে বলে, আচ্ছা যা, সময় দিলাম। 30-40-এর ঘর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত চেষ্টা লাগাবো। জানিস এখনও অনেক ঘরে 120 বছরের বুড়িমা বেঁচে আছে। যাই হোক, তোর লাগলে শুধু এক চাপবেই, ব্যাস, আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানকে চুপ থাকতে দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে, হ্যালো অন্তরা ম্যাম, ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ। বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ, বুঝলি? ইরফান ভ্রু কুঁচকে বলে, ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে, মাঝে মাঝে কথা হয়, গত বছর বিসিএসে টিকেছে, কোন কলেজে যেন লেকচারার। একটু থেমে বলে, ও এখনো বিয়ে করেনি? ইরফান ছোট করে বলল, ও। শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কার্বার্ড থেকে তার প্যান্ট শার্ট বের করে। শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে বুঝলি, পাষাণ। কথাটা এক্কেবারে মানানসই। ইরফান ছোট করে বলে, আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মারা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে। প্রচুর চলছে ডান হাত। মরিচের গুঁড়ো ধরেছিল খালি হাতে, মাথায় আসেনি সেভাবে। এখন ভয়াবহ হাত চলছে। হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জরুরি সহ্য করতে চাইছিল। এর মাঝে জাহারের মুখে এমন কথা শুনে মারা অবাক হয়ে তাকায় জাহার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে, জি আপু, বুঝলাম না। জাহারা রেগে বলে, তুমি তো ফিডার খাও না, আমি বাংলাতেই বলেছি। তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আছো? জাহারার কথায় মারার চোখে মুখে আরও বিস্ময় ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনিই তো আমায় ছাড়েননি। আরও কিভাবে ছাড়বে? দেখেছো কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না, ঢুকতে দেয় না? ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনে নেয়নি, তুমি বোঝো না? মারা ঢোক গিলল। হাতের তীব্র জোরনির কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাবে সে কী বলবে বুঝল না। ভীষণ খারাপ লাগছে তার। যাহারা আবারও বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মারা পুরো শরীরে কেমন যেন এক চিনচিন ব্যথা ছড়িয়ে পড়ল। বারবার ঢোক গিলছে। বহু কষ্টে মুখ থেকে বের করে, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দেব, উনি না চাইলে কখনো না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নাই মেঝেতে। একাই বিড়বিড় করে, উনি চায় না ডিভোর্স, আমি জানি। তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা নিজেকে সামলে নিল। বা হাতে চোখ জোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায়। যাহার পানে দৃষ্টি রেখে হেসে বলে, তুমি আসতে পারো আপু। যাহারা ভ্রু কুঁচকে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে কবে? মায়েরা ভ্রু কুঁচকে বলে, তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা? এটা বলতে হবে কেন? বোঝাই তো যায় এটা, তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি। মারা শব্দ করে হেসে ফেলল। অতঃপর বলে, সেটা আমি বুঝে নিব। জানো তো, হাজব্যান্ড ওয়াইফের মাঝে প্রবলেম তাদেরকেই সমাধান করতে হয়, এখানে থার্ড পার্সনদের অ্যালাউ করতে নেই। যাহারা রেগে যায়। এই এতটুকু মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেলল। মারার দিকে এগিয়ে এসে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মায়েরা ভ্রু কুঁচকে বলে, ডিভোর্স হোক এটা তোমার ভাইয়া চাইছে নাকি তুমি চাইছো জাহার আপু? জাহারা রেগে বলে, আমিই চাইছি, তুমি দিবে? মায়েরা হেসে বলে, তুমি কি তোমার ইরফান ভাইকে পছন্দ করো আপু? জাহারা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ করি। তুমি কোথা থেকে উড়ে এসে চুড়ে বসলে? আমি কেন চুড়ে বসবো? আমার মনে হয় তোমার ভাই আমাকে আগেই পছন্দ করে, বুঝেছো? তবুও তুমি তোমার ইরফান ভাইকে বেশি ভালোবাসলে তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে সব ঠিক করে নাও। আমায় কেন বলছো? যে কোনো সম্পর্কে থার্ড পার্সন কিছুই করতে পারে না।
যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনিই ঝরে পড়বো। আর থার্ড পার্সন আমি না হয়ে তুমি হলে, তুমিও যাই করো না কেন, সময় মতো তুমি নিজেই ঝরে পড়বে। জাহারা প্রচণ্ড রেগে যায়। তার সহ্যই হয় না এই মেয়েকে। রেগে বলে, ইরফান ভাই আমাকে পছন্দ করে, তোমাকে না। তুমি কি এত বড় লোক বাড়ি, এত সুন্দর ইরফান ভাই, এসব থেকে লোভ সামলাতে পারছো না? তাই ইরফান ভাই তোমাকে অপমান করার পরও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে? জাহারার কথায় মায়ের ভীষণ রাগ হয়। শক্ত চোখে তাকায় জাহারার দিকে, দৃঢ় কণ্ঠে বলে, আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে, তাই এখনও চুপ আছি। যদি অসভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি। আমায় ছোট ভেবে ভুলেও ভুল করবে না। জানো তো, ছোট মরিচের ঝাল বেশি। জাহারা প্রচণ্ড রেগে বলে, তুমি বাড়াবাড়ি করছো বেয়াদব মেয়ে। তুমি ইরফান ভাইকে অবশ্যই ডিভোর্স দেবে, মিলিয়ে নিও। মায়েরা ভ্রু কুঁচকে বলে, আমি কখন বললাম দিব না? আমি বলেছি উনি নিজে এসে আমার কাছে সাইন চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করব। আবারও বলছি, উনি নিজে এসে বললে তবেই এটা করব, নয়তো নয়। থার্ড পার্সনের কথাই তো আরও নয়। ইরফান ভাই আমাকে পছন্দ করে জানার পরও? মায়েরা হেসে ফেলে। জাহারার হাত ধরে বলে, তোমার ইরফান ভাই তোমার জন্য কি কি করেছে আর আমার জন্য কি কি করেছে এসব পাশাপাশি রাখলে বুঝতে পারবে উনি তার বউ, আমাকে নিয়ে কতটা ভাবে, আর তোমাকে নিয়ে কতটা ভাবে। তুমি কি শুনতে চাও মাত্র এই 2 মাসে তোমার ইরফান ভাই আমার জন্য কি কি করেছে? আমি শিওর তুমি তার খালাতো বোন হওয়ার পরও এত বছরেও এর 10%ও তোমার জন্য করেনি। যাহারা অবাক হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। ঢোক গেলে অতপর রেগে বলে, এত অহংকার করছো কি নিয়ে? মায়েরা হেসে বলে, তোমার ইরফান ভাইকে নিয়ে। উনি ভীষণ ভালো মানুষ, তবে খুব চাপা। ভুলেও ভাববে না চাপা সবের বলে তোমাকে পছন্দ করে। তিনি এতটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করে। তোমার বয়স কত? এত কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে, বেয়াদব মেয়ে? মারা মাথা নিচু করে নেয়। মুখটা মলিন হয়। বিড়বিড় করে, যাদের বাবা মা থাকে না তারা খুব অল্প বয়সেই বড় হয়ে যায়। অতপর জাহারার দিকে তাকিয়ে বলে, যতটা ছোট ভাবো আমায় ততটা না, একটু একটু বড়ই আছে, শুধু সবসময় কাজে লাগে না। তুমি এবার আসতে পারো আপু। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিব কেন আপু? তুমি এই টপিক ছাড়া কথা বললে বুঝতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথাই বলবে না, তাই যেতে বলছি। জাহার আর সহ্য হচ্ছে না এই মেয়েকে। চোখ বড় বড় করে রেখে বলে, তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি? ভালোবাসলাম আমি, তুই কোথা থেকে উড়ে আসলি রে? তুই বলায় মায়েরা যেমন অবাক হলো তেমনি অবাক হলো জাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খারাপ লাগলো জাহারার জন্য। মেয়েটা হয়তো ইরফানকে খুব করে চায়, কিন্তু এখানে তার কি করার আছে? মৃদু হেসে বলল, আপু, তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো। আমি তো নিষেধ করছি না। তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব। আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি, ব্যাস। মায়েরা বিরক্তি কণ্ঠে বলে, আমি তো বলেছি আমি থার্ড পার্সনের কথা থেকে ডিভোর্স তো দূর, ছেড়ে দেওয়ার কথা মুখেও আনবো না। কথাটা বলার সাথে সাথেই জাহারা মায়েরার ডান গালে সাপটা এক চড় মেরে দেয়। মায়েরা বুঝতেই পারেনি এমন কিছু হবে। ফলস্বরূপ মায়েরা একদম উল্টে পড়ে। মারার মনে হলো জাহারা বহুদিনের জমানো ঝাল তাকে মিটিয়ে দিতেই এত জোরে মারল। মাথা ভন ভন করছে তার। মাথার পিছনে খাটের কোণা দিয়ে ধাক্কা খেয়ে সামনে থাকা বেডসাইড টেবিলের কোণা দিয়ে কপালে ধাক্কা খায়। মারার চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। তবুও নিজেকে সামলে শক্ত কিছু বলতে চায় জাহারাকে। তার আগেই জাহারা রেগে দাঁত খিচে বলে, আছিস তো এবারের আশ্রিতা হয়ে, তোর এত দেমাগ আসে কোত্থেকে? দেমাগ কমিয়ে দিতে জানি আমি, শুধু দেখ কি করি। কথাটা বলে জাহারা হনন করে বেরিয়ে যায় ঘর থেকে। মারা স্তব্ধ চোখে জাহারার প্রস্থান দেখল। বিড়বিড় করল, আশ্রিতা? এমন তিক্ত কথা এই জীবনে শুনেছে বলে তো তার মনে পড়ে না। ভীষণ কান্না পায় তার। শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে। দরজার আড়ালে রিতা দাঁড়িয়ে। পুরোটা দেখল। মায়ের জন্য ভীষণ খারাপ লাগলো। যারা যেতেই রিতা দৌড়ে ঘরের ভেতরে আসে। মারাকে এখনো মেঝেতে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে মায়েরাকে ধরে বলে, মায়েরা, এসো ওঠো। রিতাকে দেখে মায়েরা কান্না থামাতে চায়, তবে পারছে না। না চাইতেও চোখ থেকে টুকটুক করে পানি গাল বেয়ে পড়ে। রিতা মায়েরাকে ধরে ধরে উঠিয়ে বিছানায় বসায়। মারার কপালের ডান পাশে ফুলে গিয়েছে। ফর্সা গাল মুহূর্তেই কেমন লাল হয়ে গিয়েছে। মারা কান্নাগুলো গিলে নেয়। বহু কষ্টে নিজেকে সামলে ঠোঁটের কোণে জোরপূর্বক একটা ছোট্ট হাসি টেনে রিতাকে বলে, কিছু বলবে আপু? রিতা অসহায় চোখে মায়ের দিকে চেয়ে আছে। কি বলবে বুঝলো না। মন খারাপ করে বলে, যার আপা তোমায় মারলো, আমার খুব খারাপ লাগছে। মারা চোখে পানি মুছে বলে, প্রবলেম নেই, আমার চেয়ে তো বড়, বড় বোন হয়ে মেরেছে না হয়, কাউকে বলো না কেমন? রিতা অবাক হয়ে বলে, তুমি নিষেধ করছো কেন মাইরা? তোমাকে কারণ ছাড়া কত কথা শোনালো, আবার মারলো।
মারার কানে বাজে আশ্রিতা শব্দটা। মাথা নিচু করে বলে, বাদ দাও এসব। ইনায়াপুর বিয়ে আর একদিন পর, এসব বললে ঝামেলা হবে। রিতা কিছু বলল না। মায়েরা বিছানার এক কোনায় গিয়ে বাম কাত হয়ে শুয়ে পড়ল। মায়েরা আর কিছু না বলায় রিতা চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। মারা ফুঁপিয়ে কাঁদে। এভাবে তার সৎ বাবা তাকে কথা শোনাতো, তবে তার সৎ মা তাকে বাঁচিয়ে নিত। মায়ের কথা আবারও মনে পড়ল। বিড়বিড় করে ডাকে, মা। ইরফান শুদ্ধ বেরিয়ে যাচ্ছিল। ইরফান মায়ের ঘরে পাশ করার সময় বাদিকে একবার ঘাড় ঘুরায়। মায়েরকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রু কুচকে নেয়। শুধু সামনে এগিয়ে গিয়েছে। ইরফান মোড় ঘুরিয়ে মায়ের ঘরের দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে দেখল ইরফানের কাণ্ড। হেসে বলে, কিরে ভাই, শুধু বাচ্চা বউয়ের কথা ভাবলেই হবে? সিনিয়রদের কথা একটু ভাব। আফটারঅল তোর আবার বাচ্চা বউ নয়, সিনিয়র বউ পছন্দ। ইরফান বিরক্ত হলো শুদ্ধর কথায়। চুপচাপ মায়ের ঘরে গেল। মারা কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গিয়েছে। ইরফান ভ্রু কুঁচকাল। এই বাঁদর মেয়ে অসময়ে ঘুমাচ্ছে কেন? অপর পাশে গিয়ে মায়ের দিকে একটু ঝুঁকল। সর্বপ্রথম মায়ের ডান গালটাই চোখে পড়ে, যে ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। ইরফান ভ্রু কুঁচকাল। মনে করার চেষ্টা করল, সে কি মেরেছিল নাকি? না, সে কেন মারবে কে? রেগেছিল, তবে মারেনি তো। তাহলে গালের এই দাগ কিসের? কপালের দিকে নজর পড়লে আরও অবাক হয়। কেমন ফুলে উঠে জায়গাটা উঁচু হয়ে আছে। ইরফান বেডের উপর বাম পা ভাঁজ করে মায়ের পাশে বসে। হাত বাইরে মায়ের গাল ছুঁয়ে দেখে। কপালে হাত ছোঁয়। চোখ মুখ ভীষণ কাঠিন্য। মারা হালকা একটু চোখ লেগেছিল। ইরফানের এটুকু ছোঁয়াতেই মেয়েটার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে সামনে ইরফানকে দেখে অবাক হয়। অভিমানে এই মুহূর্তেই চোখ জোড়ায় পানি জমে। উল্টো ঘুরতে নিলে ইরফান মায়ের বাহাতের বাহু ধরে আটকে দেয়। গলা নামিয়ে নরম গলায় বলে, এসব কিভাবে হয়েছে? মায়েরা কথা বলে না, চোখ বুঝে নিয়েছে। ইরফান মায়ের গালে হাত দিয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলে, কে মেরেছে? কথাটা শুনেই মায়েরা তড়াক করে চোখ মেলে তাকায়। কিভাবে বুঝলো মায়ের কথা? ডান গালে হাত দিল ওর সাথে সাথে। ইরফান তার মুখ বরাবর। মারা জিভ দিয়ে ঠোঁট পেঁচায়। আমতা আমতা করে বলে, কেউ না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ইরফান মায়ের হাত মায়ের গাল থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গালের দিকে তাকায়। বোঝাই যাচ্ছে থাপ্পড়ের দাগ। মুহূর্তেই মুখাবয়বে ক্রোধ জমা হয়। শক্ত কণ্ঠে বলে, যা জিজ্ঞেস করেছি আনসার করো ভালোভাবে। মায়েরা ভয় পায়। এই লোকটার যা রাগ কী করবে কে জানে। মাথা ডান দিকে কাত করে বলে, আপনি যান, আমি ঘুমাবো। ইরফান ঝট করে মারাকে টেনে শোয়া থেকে বসায়। রেগে শক্ত কণ্ঠে বলে, একদম মিথ্যা বলবে না স্টুপিড। বলো, কে মেরেছে? মারা ঢোক গেলে সে জীবনেও বলবে না। পাগল নাকি সে? জেনে শুনে সাপের লেজে কেউ পা দেয়? পুরো বাড়িতে ঝামেলা হবে তার জন্য। মায়েরা ইরফানের হাত সরিয়ে বলে, আপনি জানতো, আপনি জানতো আমি ঘুমাবো। ইরফান আরও রেগে যায়। মারার গাল চেপে বলে, লাস্ট বার জিজ্ঞেস করছি, কে মেরেছে? মায়েরা কথা বলে না। ইরফানের রাগে মাথা ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, বলকে হাত দিয়েছে তোর গায়ে। অ্যান্সার মি ড্যাম ইট। মারা কেঁপে ওঠে। এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আমি পড়ে গিয়ে। ইরফান শেষ করতে দেয় না মায়েরাকে। মারার মুখ বরাবর তার মুখ নিয়ে ক্রোধযুক্ত চোখে চেয়ে বলে, আর একটা মিথ্যে বলবি তো আছাড় খাবি। কে মেরেছে বল। মারা মিনমিন করে বলে, কেউ না। ইরফান রেগে মায়েরাকে ধাক্কা দেয়। মারা বিছানায় চিৎপটাং হয়ে পড়ে যায়। ইরফান ওপাশ ওপাশ পায়চারি করে। হঠাৎই বেডের কোনো একটা লাথি বসায়। চিৎকার করে বলে, ওকে ফাইন, তোকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিচ্ছি। কথাটা বলেই ঘর থেকে বেরোলে দরজার কাছে রিতাকে পেয়ে যায়। ইরফান শক্ত কণ্ঠে বলে, রিতা, ওর এই অবস্থা কে করেছে? রিতা ঢোক গেলে মারা যে বলতে নিষেধ করলো। মারা দ্রুত বিছানা থেকে নেমে এসে ইরফানের পিছন থেকে বলে, আপু, তুমি যাও। ইরফান পিছু ফিরে মায়ের দিকে জ্বলন্ত চোখে তাকায়। মারা ঢোক গিলল ইরফানের দৃষ্টিতে। ইরফান রিতাকে উদ্দেশ্য করে বলে, রিতা আমাকে সব বলবে রাইট নাও, না বলে এক পা নড়বে না এখান থেকে। মারা ইরফানকে পাস করে ঠেলে রিতাকে সরিয়ে দিতে চায়। কান্নামাখা গলায় কিছু বলতে চায়। তার আগে ইরফান মারাকে টেনে মারার পিঠ তার বুকে লাগিয়ে পা হাতে মারার মুখ চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, আমায় আর রাগাস না লিটল গার্ল। আমার একটু ইচ্ছে করছে না তোর এই আহত গালে আমার শক্ত আঘাত পড়ুক। সো জাস্ট শাট আপ। এরপর রিতার দিকে চেয়ে ধমকে বলে, স্পিক আপ। রিতা ইরফানের ধমক খেয়ে ভয়ে কড়কড় করে সব বলে দেয়। মায়েরা ইরফানের থেকে ছাড়া পেতে ছটফটায়, তবে ইরফানের শক্তির সাথে পারে না। রিতার বলা কথাগুলো শুনে ইরফানের চোখে মুখে অজস্র ক্রোধ হাজির হয়। কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। বলিষ্ঠ হাতের রগগুলো ফুলে ফেপে ওঠে। বাঁ হাতে ধরে রাখা মায়েরাকে ছেড়ে বড় বড় পা ফেলে ডাইনিংয়ের ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়।
মারা পিছু পিছু ইরফানের হাত টেনে বলতে থাকে, প্লিজ কিছু বলবেন না, ইনায়াপুর পরশু বিয়ে, এমন করবেন না প্লিজ। ইরফান মায়রার কথা শুনলই না, উল্টে সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে ডাকে, জাহারা, জাহারা, জাহারা। ইরফানের চিৎকারে পুরো বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। বারবার প্রতিধ্বনিত হতে থাকে ইরফানের কণ্ঠ। মুহূর্তে এই বাড়ির ঘরে যে যে ছিল সবাই বেরিয়ে এসেছে। মায়েরা কেঁদে দিয়েছে ভয়ে। হায় আল্লাহ, এখন কি হবে? জাহারা তার মায়ের পাশে দাঁড়িয়েছে। ইরফানকে দেখে ভয় কাঁপছে রীতিমতো। পাশেই মায়েরাকে কাঁদতে দেখল। মায়েরা কি সব বলে দিয়েছে? ইরফান আবারও চিৎকার করে, জাহারা, কোথায় তুই? সবাই অবাক নয়নে ইরফানকে দেখছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে ইরফান? জাহারাকে এভাবে ডাকছো কেন? ইরফান মায়ের দিকে একবার তাকায়, এরপর চোখ সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে জাহারাকে এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখে গট গট পায়ে সেদিকে এগিয়ে যায়। জাহারা ভয় পায়। খুব ভয় লাগছে ইরফানকে দেখে। প্রচণ্ড রেগে আছে। ইরফান জাহারার সামনে দাঁড়িয়ে গলা চড়িয়ে জিজ্ঞেস করে, আমি তোকে লাইক করি? জাহারা মাথা নিচু করে আছে। ভয়ে কাঁপছে রীতিমতো মেয়েটি। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি। জাহারা ভেজা চোখে মাথা তুলে কিছু বলতে চায়, তার আগে ইরফান জাহারার টান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। জাহারা হুমড়ি খেয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা জাহারার মা হতভম্ব হয়ে যান। প্রত্যেকে বিস্ময় চোখে চেয়ে আছে। সত্য বাইরে বেরিয়েছিল। ইরফানের চিৎকার শুনে ভেতরে এসে জাহারাকে এভাবে মারতে দেখে হতভম্ব হয়ে যায়। ইরফান আবারও তেড়ে যেতে নেয়। মায়েরা দৌড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে দুহাতে ইরফানের পেট জড়িয়ে কেঁদে বলে, প্লিজ এমন করবেন না, থামুন। পিছন থেকে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে পিছন থেকে টেনে ধরে। হাঁপানো কণ্ঠে বলে, ইরফান কি করছিস? দাঁড়া। ইরফান জ্বলন্ত চোখে জাহারার দিকে চেয়ে আছে। জাহারার মা রুমা নেওয়াজ এক প্রকার দৌড়ে এসে জাহারাকে টেনে তোলায় ব্যস্ত। ইনা অবাক হয়ে মায়েরা তার ভাই আর জাহারাকে দেখছে। দ্রুত পায়ে জাহারার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। জাহারার চোখের পানি ভেঙে গিয়েছে। ইনার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহারা মায়েরা এভাবে কাঁদছে। ইরফান এত ভয়ঙ্করভাবে রেগে আছে। সব মিলিয়ে তার নিজেকে কেমন যেন এলোমেলো লাগলো। জাহারার মাথায় হাত রাখে মেয়েটা। শুধু ইরফানকে টেনে দূরে নিয়ে যায়। মায়েরা ইরফানকে ছেড়ে দাঁড়ায়। চোখ মুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, ইরফান, এসব কী ধরনের অসভ্যতামি? ইরফান চিৎকার করে বলে, ওর সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার? ওর হাত ভেঙে কুড়িয়ে দেব আমি। কথাটা বলে ইরফান আবারও তেড়ে যেতে চায়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে, রেখে বলে, ইরফান দাঁড়া, ও তোর খালাতো বোন। ইরফান শুদ্ধকে ধাক্কা দেয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের উপরে যুক্তহীন ভারী কাজ তুলে উল্টে ফেলে দেয়। এত ভারী কাজ মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে ছিটে যায়। নিস্তব্ধ বাড়িময় কাজ ভাঙার ঝনঝন শব্দ বাজতে থাকে। ইরফান আগুনের ফুলকির ন্যায় লালিত চোখ জোড়ায় চেয়ে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করে বলে, আমার ওয়াইফের গায়ে কোন সাহসেও হাত তুলেছে? সে ইজ মাইন। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করব, সব আমি, অন্য কেউ না। আই রিপিট, অন্য কেউ না। কেউ ওর গায়ে ফুলের টোকা দিবে না। সেই রাইট আমি কাউকে দিইনি, আমার বাবা মাকেও না। আন্ডারস্ট্যান্ড? ইরফানের তীব্র রাগে চিৎকার করে বলা কথায় সকলে কেঁপে ওঠে। নিস্তব্ধ হয়ে বিস্ময় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সকলের চোখ মুখে অজানা কৌতূহল। যাহারা মায়েরকে মেরেছে কেন? ইরফান মেঝেতে বসা ফোঁপানো জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ও কোন সাহসে বলেছে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই? দুহাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, সে কোনো আশ্রিতা নয়, সে ইজ মাই ওয়াইফ। শুনেছ সবাই? আমার ওয়াইফকে আমি এই বাড়ির স্টোর রুমে রাখবো নাকি গেস্ট রুমে নাকি আমার বেডরুমে রাখবো, ইটস মাই চয়েস। সেই কৈফিয়ত আমি কাউকে দিব না, কাউকে না। ইরফানের চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখ মুখ বিস্ময়ে ভরপুর। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে মায়ের পানে তাকায়। চোখ মুখ ফুলে কেঁদে কেটে মুখের অবস্থা নাজেহাল মেয়েটার। ইরফান মায়ের কান্না মাখা লালিত মুখপানে চেয়ে ঠান্ডা গলায় দৃঢ় কণ্ঠে বলে, সময় হলে সে তার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্যস্থল চিনবে। মারা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। বুঝল কি ইরফানের কথার অর্থ? ছোট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধহয়। তবে কোথাও একটা ভীষণ রকম স্বস্তি পায়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফানের চোখে চোখ পড়ে। মারা তাকিয়েই থাকে। তবে ইরফান সাথে সাথেই চোখ সরিয়ে নেয়। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, জাহারা মায়রাকে মেরেছে? ইরফান তার বাবার কথার উত্তর করল না। জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ফার্দার যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলেও উচ্চারণ করেছে তবে তার জিভ কেটে হাতে ঝুলিয়ে দিতে একবারও ভাবব না। মাইন্ড ইট।
রুমা নেওয়াজ জাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, দুদিনের বউয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তুমি একবারও ভাবলে না? মারা রুমা নেওয়াজের কথায় মাথা নিচু করে নেয়, চোখ বেয়ে জল করায়। তার জন্য এই পুরো ফ্যামিলিটাতে অশান্তি হচ্ছে ভেবেই কেমন দম বন্ধ লাগলো তার। ইরফান চোখ বুজে নেয়। মায়ের কথা ইরফানের পছন্দ হলো না। দুদিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না। আগুনে ঘি ঢালার নাই কাজ করলো যেন। রাগ তরতর করে বেড়ে গেল। মাকে কোনো উত্তর তো দূর, তাকালো না পর্যন্ত। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাহারা তোমাকে পছন্দ করে ইরফান, তুমি। রুমা নেওয়াজের কথার মাঝেই ইরফান রাগে চেয়ার একটা লাথি মেরে চিৎকার করে বলে, তো আমি বলেছি আমাকে লাইক করতে? প্লিজ আম্মু, কারো হয়ে সাফাই গিয়ে আমার রাগ আর পারিও না। ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ চুপ হয়ে গেলেন। তারেক নেওয়াজ এগিয়ে এসে আদেশের সুরে বলেন, শুদ্ধ, ইরফানকে এখান থেকে নিয়ে যাও। শুদ্ধ তার মামার কথা মেনে ইরফানের হাত ধরে টানলে ইরফান শুদ্ধর হাত ছাড়া দিয়ে ছেড়ে দেয়। গট গট পায়ে এগিয়ে গিয়ে মায়ের হাত শক্ত হাতে চেপে মারার ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা অবাক হয়, তবে কিছু বলে না। ইরফানের পিছু হাঁটে মাথা নিচু করে। ইরফান মায়েরাকে তার ঘরের ভেতর রেখে হিসিয়ে বলে, এই ঘর থেকে বেরিয়েছিস তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মারা ছলছল চোখে শুধু ইরফানের পানে চেয়ে রইল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর আবারও মায়ের কান্নামাখা মুখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই। মায়ের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান রেগে যায়। দুহাতে মায়ের কাঁধ চেপে দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, স্টপ ক্রাইং। মায়েরা হঠাৎই ইরফানের বুকে কপাল টিকে ফুঁপিয়ে ওঠে। দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট মুঠো করে আঁকড়ে ধরে ফুঁপিয়ে কাঁদে। ইরফান স্তম্ভিত হয়ে যায়। মায়ের কাঁধ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নেয়, শুকনো ঢোক গেলে। মায়েরা ওভাবেই ফুঁপিয়ে কতক্ষণ যে কাঁদল, কেন কাঁদল জানে না। কেঁদে কেটে ইরফানের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেলে। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। লম্বা শ্বাস টেনে এক পর্যায়ে মায়েরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় ইরফান। মায়েরা চোখ বুজে আছে, কান্নার দড়ি থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান ডান হাতে মায়ের গালে গড়িয়ে পড়া পানি মুছিয়ে দেয়। নরম গলায় বলে, ইউনো, আই ডোন্ট লাইক ইউ বিকজ ইউ আর এ লিটল গার্ল। মায়েরা রাগ হয়। দু হাতে ইরফানের পেটে ঠেলে ধাক্কা দেয় ফোঁপাতে ফোঁপাতে। ইরফানকে তো সরাতে পারলই না, উল্টে মায়েরা নিজেই দুপা পিছিয়ে যায়। ইরফান মায়ের হাত দুটোর দিকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে মায়ের নত মুখ পানে তাকায়, সামান্য ঠোঁট পাকায়, বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর বাঁ হাতে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। এরপর সেভাবেই এগিয়ে গিয়ে মায়ের ঘরের ফ্রিজ খুলে বরফ বের করে। এরপর বরফ মায়ের ডান গালে লাগালে মায়েরা কেঁপে ওঠে, কিচ্ছু বলে না। ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। পছন্দ করে না তাহলে এইসব কি? মারার খুব রাগ হয় এই লোকটার উপর। পছন্দ করে না বলবে কেন? এতেই তার রাগ আকাশ ছুঁয়েছে। ইরফান কিছু বলল না। মারাকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে দিল। মারা তাকায় না ইরফানের দিকে। ইরফান মারার গালে তাকিয়ে রইল। এই মেয়ের একটুতেই এমন জখম হয় কেন বুঝে পায় না। মোমের শরীর মনে হয়। কপালে বরফ ঠেকিয়ে রাখল। মায়ের চোখ থেকে পানি গড়ায়। সে যে কেন কাঁদছে নিজেই বুঝে পায় না। ইরফান বেশ কিছুক্ষণ মায়ের কপাল গালে বরফ দিয়ে দিল। এরপর মায়েরাকে ছেড়ে মায়ের বাম গালে হাত দিয়ে গম্ভীর গলায় বলে, কাঁদতে নিষেধ করেছি। আপাতত কোথাও দাগ বসানোর মুড নেই, সো স্টপ ক্রাইং। মায়েরা তার গাল থেকে ইরফানের হাত সরিয়ে ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে দু হাতে চোখ মুখ মুছে নেয়। চোখ তুলে তাকায় না ইরফানের দিকে। তার এখন লজ্জা লাগছে। এর আগে যদিও ভান করে ইরফানের বুকে ছিল, সেসব তো স্বাভাবিকই লাগতো, কিন্তু এখন কেন জানি স্বাভাবিক লাগছে না। ইরফান মায়ের দিকে ভ্রু কুঁচকে কিছু সময় চেয়ে থাকে, কিছু বলে না, বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে ভোলেনি। ড্রয়িং স্পেসে সবাই সেভাবেই দাঁড়িয়ে আছে। ইরফান প্রায় মিনিট পাঁচেক সময় পর মায়ের ঘর থেকে বের হয়। ঘরের দরজা খোলাই ছিল, তবে তাদের দেখা হয়নি। সবাই সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি হয়ে গেল সেই ঘর থেকেই বোধহয় কেউ বেরোতে পারেনি। যাহারা তার মাকে জড়িয়ে নিঃশব্দে ফোঁপায়। ইরফান মায়ের ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি। হরণ করে বাইরে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কেউ বাড়াবাড়ি করলে আমি সেপারেট হতে আর একবারও ভাববো না। কথাটা স্মরণ করিয়ে দিলাম জাস্ট। ইরফানের কথায় সবার ধ্যান ভাঙে। রুমানিয়া ছলছল চোখে চেয়ে রইল ছেলের প্রস্থানের দিকে। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি বুঝেছেন। মায়ের আগে এভাবে বলা ঠিক হয়নি তার, তিনি বুঝলেন। কিন্তু যাহারা তো এমন মেয়ে নয়, মায়ের আগে মারবে এখনও তার বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মাত্রই মায়ের গালে খেয়াল করে বুঝেছে যারা সত্যিই মেরেছে মায়েরাকে। ইরফান তো অকারণে এত বেশি রাখবে না, কিন্তু তার ছেলে তার থেকে দূরে গেলে তিনি মা হিসেবে কী করে থাকবেন? এতদিন চাকরির সূত্রে যেতে চেয়েছে, তাই তো রুমানিয়া যেতে দেয়নি। এখন ঝামেলা হয়ে চলে গেলে সে কীভাবে মেনে নেবেন? ইরফান মেইন ডোরের সামনে গিয়ে পিছু ফিরে তাকায়, শক্ত গলায় বলে, যাহারাকে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি। কথা হেরফের হলে খুব খারাপ হবে। শুদ্ধ ইরফানের হাত ধরে বলে, আরে আয়, আমাদের লেট হচ্ছে।
কথাটা বলে টেনে বাইরে নিয়ে যায় ইরফানকে। ইরফান আর কিছু বলল না। শুদ্ধর হাত ঝাড়া দিয়ে ছেড়ে নিজেই বড় বড় পা ফেলে বাইরের দিকে যায়। শুদ্ধ ইরফানের পিছু পিছু যায়, ইরফানের দিকে তাকিয়ে। ইনায়ের বিয়ের একদিন আগে এসব ঝামেলায় সত্যিই সে হতাশ। তবে এত করুণ পরিস্থিতিতেও তার হাসি পাচ্ছে ইরফানের কাণ্ড দেখে। মায়েরাকে নিয়ে কত পজিটিভ ভাবা যায়। বিড়বিড় করল, হাসলে কি পাপ হবে? নিজের গালে নিজেই একটা থাপ্পড় দিয়ে বলে, ছি ছি ছি, শুদ্ধ ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না, তোকে এখন কাঁদতে হবে। নো লাফিং, এখন শুধু ক্রাইং ক্রাইং। অতপর একা একাই কান্নার ভান করল। পরে হাসা যাবে না হয়, এখন একটু না হয় কাঁদার চেষ্টা করুক। অতপর দ্রুত পা চালিয়ে ইরফানের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। সর্বপ্রথম বুকের কাছে ভেজা সাদা শার্টের দিকে শুদ্ধর শকুনি নজর পড়ল। এবার আর হাসিটা আটকাতে পারবে বলে মনে হয় না, তবুও আটকালো বহু কষ্টে। মিটিমিটি হেসে বলে, মুখ তোর নেয় বউয়ের চোখের জলে স্বামীর শার্ট ভিজল তবে। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকালে শুদ্ধ কাছাড়া ভাব নিয়ে সামনে তাকিয়ে দুটো পাখির দিকে চেয়ে আঙুল তাক করে মিটিমিটি হেসে বলে, হাউ রোম্যান্টিক।